আমাদের এই বাগেরহাট সদর উপজেলার মৎস্য অফিসার। আমি আমার পরিচয় দিয়ে আমি শেখ সাগর আসাম মৎস্য হ্যাচারির প্রোপাইটার। আমি আপনাদের খুলনা ইউনিভার্সিটির সাথে বেশ কিছু দিন যাবৎ কোনো না কোনোভাবে ইনভলভ ছিলাম। আপনাদের ল্যাব টেকনিশিয়ান হাবিব ভাই, তারপরে ওই যে আরো কয়েকজন ফিশারিজের টিচার আছে, ওনাদের একটা গলদা হ্যাচারি ছিল আয়েজা সৃষ্টি স্যার, এনাদের সাথে মিলে আমরা বেশ কিছুদিন এক জায়গায় কাটাইছি। কই হোগলাডাঙ্গা। এটা হচ্ছে মেইনলি তেলাপিয়া। এখন আমরা এখানে দুইটা কাজ করে থাকি, একটা হচ্ছে জাত উন্নয়ন করি, আর একটা হচ্ছে কমার্শিয়াল ব্রিডিং করে মনসেক্স তেলাপিয়া উৎপাদন করি। আমরা দুইটা ওয়েতে আপনাদের সাথে কথা বলতে পারবো। একটা হচ্ছে আমরা কিভাবে জাত উন্নয়ন করি আর কিভাবে তেলাপিয়া থেকে মনোসেক্স করি। আমরা জাত উন্নয়ন করি, ফ্রুট তৈরি করি। হ্যাঁ, আমরা জাত উন্নয়ন বলতে আমরা ইনব্রিডিং ফ্রি রেখে আমরা এই মাছটাকে পালি। কারণ হচ্ছে ইনব্রিডিং যখন হয়ে যায় তখন আমাদের গ্রোথ হ্যাম্পার হয়ে যায়। হ্যাঁ, এই ইনব্রিডিংটাকে ফ্রি রেখে আমরা কাজ করি। এটা আপনার হচ্ছে বিভিন্ন ফ্যামিলি ক্রড, অনেক টাইম লাগবে, যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে। না, এটা কিভাবে আসছে আপনার এই ব্রুড? আচ্ছা, ব্রুডটা আসছে হচ্ছে আমাদের 56টা ফ্যামিলি থেকে। হ্যাঁ, এটা হচ্ছে 56টা ক্রোডে একটা মেল একটা ফিমেল। আমরা যে এখান থেকে যে পোনা পাইছি এইটার এখন 56টা পরিবার আছে। এই 56টা পরিবারকে আমরা 8টা ভাগে ভাগ করছি। 7 8 56, 7টা করে ফ্যামিলি, একটা একটা করে ক্রোড দেওয়া হয়েছে। এই 7 আমরা যেহেতু বাংলাদেশে এই 56টা ফ্যামিলি এত বড় স্ট্রাকচারে করতে পারবো না, তাই আমরা মালয়েশিয়ার থেকে নিয়ে আসছিলাম হচ্ছে ওয়ার্ল্ড ফিশের জিত্রা, একটা জাত উন্নয়ন সেন্টার আছে এই ওয়ার্ল্ড ফিশের জিত্রা মালয়েশিয়া অবস্থিত, ওখান থেকে নিয়ে আসছিলাম আমরা 8টা ক্রোডে 7টা করে ফ্যামিলি। এই 7 8 56 ফ্যামিলি ক্রোড আমাদের এখানে এখন গিফট যে জেনারেশনটা, এটা হচ্ছে 21 জেনারেশন গিফটের স্ট্যান্ডার্ড, মানে আপনার এটা হচ্ছে আরো অনেকগুলো আছে, তেলাপিয়া আছে, যেমন ফিলিপাইন আছে, তারপর হচ্ছে আপনার থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে। কিন্তু আমরা মূলত আমাদের এখানে যে তেলাপিয়াটা দেখলেন এটা হচ্ছে মালয়েশিয়ার জাত। এটাকে আমরা এনে এখন প্রতি বছর ইনব্রিডিংটা ফ্রি রাখি, যে কোনোভাবে এটা মিসইউজ না, মানে আপনার একটা একটা করে পারি না, কিন্তু দুইটা একটা করে পারি। দুইটা একটা মানে পুরুষ মহিলা কয়টা রাখেন এইভাবে? এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কি, যে আমরা এখন যেটার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে কোয়ালিটিটা এবং তার যে বডি ওয়েট, সেম বয়স, এইগুলোর উপরে। মানে আপনি যত বেটার সিলেকশন দ্য গুড প্রোডাকশন, যত আমরা ভালো সিলেকশন করতে পারবো আগামী প্রজন্ম আমাদের জন্য তত ভালো হবে। আমরা এই জন্য শুধু সিলেকশনটাই বেশি প্রায়োরিটি দিচ্ছি আর ইনব্রিডিং ফ্রি রাখতেছি। এই দুটা কাজ আমরা ব্রুডের সেক্টরে করতেছি। আর তেলাপিয়া মনোসেক্সের ক্ষেত্রে হচ্ছে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা 2টা মহিলা একটা করে পুরুষ ব্যবহার করতেছি। এটা হচ্ছে কমার্শিয়াল তেলাপিয়া হ্যাচারির জন্য। এই জায়গার থেকে আমরা প্রতি 7 দিনের মাথায় ডিম কালেকশন করে আমরা নিয়ে আসি হ্যাচারি। এটা আমাদের কিন্তু এখন অফ পিক টাইম। আমাদের পিক টাইমটা হচ্ছে মার্চের প্রথম সপ্তাহ থেকে। এখন সম্পূর্ণ হ্যাচারি বন্ধ, কারণ এখন কোনো মাসে ডিম নেই, কারণ ওয়াটার যে টেম্পারেচার এটা খুব লো, এই টেম্পারেচারে ডিম দেয় না। সাধারণত পানিতে যদি 18 থেকে 22-এর ভিতরে থাকে তাহলে অ্যাভেলেবল ডিম দেয়। আমরা যেটা মার্চের প্রথম সপ্তাহে শুরু করব, তখন আসলে হয়তো আরও প্রাণবন্ধ থাকতো, হ্যাচারিগুলো চালু থাকতো, হাতে কলমে আরো অনেক কিছু দেখানো। একটা কোশ্চেন ছিল, বলেন। এখন যেহেতু লো টেম্পারেচারের কারণে আমরা ডিমগুলো পাচ্ছি না, তাহলে আমরা কৃত্রিমভাবে টেম্পারেচারটা একটু হাই করে ডিমগুলো, হ্যাঁ, এটা অনেক হ্যাচারি করে। কিন্তু আপনি যখন কৃত্রিমভাবে টেম্পারেচার উঠায় আপনি বাচ্চা উৎপাদন করলেন, কিন্তু এটা তো কালচার পিরিয়ডে যে ভালো হবে না, যখন মাঠ পর্যায়ে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবেন, আপনি পুনঃ উৎপাদন করতে পারবেন। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে পানি ইউজ করে আপনি করতে পারবেন, কিন্তু আপনার চাষি পর্যায়ে যেহেতু ভালো। ওটা টিকতে পারে। এখন হচ্ছে মাছের সিজন না, এখন সব হচ্ছে
মানে পানি কমে যাচ্ছে তো, শীতকালে তো গ্রোথ এমনি কম হয় এবং পানি কমে যাচ্ছে, এখন সবাই মানে ডিওয়াটারিং করে হারভেস্টিং করে নতুন করে ধান লাগাবে, পরবর্তীতে মাছ আবার শুরু করবে হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে, 2-3 মাস পরে ধান উঠে যাবে, তার নিচে ফেব্রুয়ারি 15 তারিখ এমনিতে মাঠ পর্যায়ে এখন অফ সিজন। অফসিজন মানে মাছ ধরতেছে, এখন মাছ ধরার সময়, আর মাছ কিন্তু দেওয়ার সময়। আচ্ছা, এখন আমরা যে ডিমটা নিয়ে আসি, এই ডিমটা এখানে এনে আমরা তাকে ওয়াশ করি। তার যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকে আমরা বিভিন্ন রকম কেমিক্যালের মাধ্যমে আমরা এটা ওয়াশ করে আমরা এই জারগুলোতে, দেখা যাচ্ছে এই বোতলগুলোতে দিই। এই জারগুলোতে ওয়েদারের উপর ডিপেন্ড করে 7 থেকে 12 দিন সময় লাগে। 7 থেকে 12 দিন সময় লাগে। এখান থেকে যখন ডিমটা ফুটে বের হয়ে যায় তখন আমরা এই ট্রেটাতে দিয়ে দিই তাদের সুইম আপের জন্য। এই ট্রেটা দিয়ে দিলে তারা ঘুরতে থাকবে এবং হচ্ছে তারা সাঁতার শিখবে। এবং এই সাঁতার যখন তাদের পেটের যে কুসুমটা, এই কুসুমটা যখন ভিতরে ঢুকে যাবে, সাদা হয়ে যাবে পেট, তখন আমরা ফার্স্ট ফিডিং হচ্ছে হরমোন দিই। এই হরমোন দেওয়ার ফলে হচ্ছে সে মনোসেক্স হয়। মনো হচ্ছে একটা ইংরেজি শব্দ, মনো মানে এক, আমরা একটা লিঙ্গে তাকে নিয়ে আসি। কারণ প্রকৃত মানে প্রাকৃতিকভাবে সবগুলো মেল ফিমেল 50-50 আসে। তো আমরা অনেক মাছের ক্ষেত্রে যেহেতু মহিলা বেশি বলে, অনেকে পুরুষ বেশি বলে, তেলাপিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে পুরুষটা বেশি বলে। বলে মানে কিন্তু বাড়ে, ঠিক আছে, পুরুষটা বেশি বাড়ে, যার কারণ হচ্ছে আমরা তাদেরকে পুরুষের হরমোনটা ইউজ করি। হরমোনটা কি? এই হরমোনটা হচ্ছে একটা পাউডার, এটাকে আমরা ওই ইয়াতে আপনার ওই মিথাইল, আলফা মিথাইল আর হচ্ছে ওটা কি বলবো, ফিড হচ্ছে পাউডার ফর্মে যে ফিডটা আছে একদম জিরো, একদম পাউডার যে ফিড, ওই ফিডের মধ্যে হরমোনটা ইউজ করে 21 থেকে 28 দিন খাওয়ায়। আমরা ওই ইয়েটা আপনার অ্যালকোহলটা দিই হচ্ছে এই কারণে যাতে আমাদের সবগুলো ফিডের সাথে ওই হরমোনটা মিশে যায়। হ্যাঁ, এটা মিশানোর পরে ওইটা 21 ডেজ, 21 থেকে 28 দিন পর্যন্ত আমরা প্রথম থেকে খাওয়াই। খাওয়ানোর পরে তার যে রক্তের ডোনার, এই ডোনারটা চেঞ্জ হয়ে সে পুরুষের দিকে ধাবিত হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে এরপরে আপনি এই যে বিভিন্ন ট্যাঙ্কিতে দিয়ে বড় হয় যখন, তারপরে এটাকে শাওয়ার করার জন্য ট্যাঙ্কে নিয়ে আসি। যখন আমরা মানে সেল করি, এখানে আমরা 8 থেকে 10 ঘন্টা শাওয়ার করে তার পেটের খাবারটা বের করে দিয়ে তাকে আমরা অক্সিজেন ব্যাগে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকি। সংক্ষিপ্ত আপনাদেরকে পেটে খাবার রাখা পরিবহনের ক্ষেত্রে সে মারা যায়। খাবারের সময় পেটে খাবার দিয়ে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো মাছ মারা যায়। আপনারও পেটে যদি খাবার থাকে, আপনি যদি ট্রাভেল করেন তাহলে আপনি তো কষ্ট হবে, অসুস্থ হয়ে পড়বেন। আপনার কি মোটামুটি বলা শেষ? হ্যাঁ, আপনার কোশ্চেন হচ্ছে কি, মানে সবকিছু তো দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে কমার্শিয়ালি করা হয়, মানে মেইন উদ্দেশ্যটা তো কমার্শিয়ালি প্রফিট করা। এখন এটা শুরু থেকে শেষ পর্যন্ত বাজারজাত করা, এখন মার্কেট ভ্যালুটা কেমন, কিংবা কমার্শিয়ালি এটার সম্ভাবনাটা এখন আপনারা কেমন পাচ্ছেন? এখন এটা হচ্ছে মার্কেট ভ্যালু বিভিন্ন টাইম ভেরি করে। যেমন এখন যে টাইমটা, এখন হারভেস্টিং সবাই এক জায়গায় হারভেস্ট করতেছে মাছ, এই জন্য মাছের বাজারটা একটু কম। কিন্তু এটা যদি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে হয়, যদি আমি ইংরেজি বলি, তাহলে এপ্রিল মে মাসের দিকে বাজারটা সুন্দর একটা বাজার থাকে। তাতে আমরা যদি প্রথম বাচ্চা ছাড়ি মার্চে, ওই বাচ্চাটা আপনার যে টাইমটা ওঠে, কারণ 3.5-4 মাসের ফসল, এই 3.5-4 মাসের ভিতরে বাজারটা খুব স্ট্যান্ডার্ড লেভেলে। ওনারা গত বছর প্রোডাকশন কত এই হয়েছে? আমার গত বছরে 70 লাখ প্রোডাকশন। 70 লাখ কত টাকা বিক্রি করেছে? আমরা 1 টাকা 20 পয়সা, 1 টাকা 40 পয়সা, 1 টাকা 80 পয়সা পর্যন্ত পার। মানে সিজন বুঝে, যখন ডিমান্ড বেশি থাকে তখন একটু দাম বেশি, যখন ডিমান্ড কম থাকে সাইজের উপরে ভেরি করে। আবার সাইজ লাইনে কেজি, মনে করেন যে 4000 টায় 1 কেজি, তার দাম যা হবে 2000 টায় 1 কেজি হবে, তার দাম তার একটু বেশি হবে। হ্যাঁ, ওই যে বিভিন্ন লাইনের মাছ যে 5000 পিসে 1 কেজি, তাহলে সেটার দাম কম হবে। 2000 টায় যেটা বেশি, তার থেকে বেশি দাম পাওয়া যাবে। ওই যে 1 টাকা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত বিক্রি করা যায় এক পিস মাছ। আবার এখানে আরেকটা বিষয়, যার মার্কেটিং পলিসি ভালো, যেমন ইয়ন মাল্টিন্যাশনাল কোম্পানি, যেগুলো ইয়ন, বেরাক্সি, ইকুয়ালিটি, এরকম যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের আবার মার্কেট ভ্যালু ভালো, তাদের প্রাইস অনেক ভালো।
তারা 2.5 টাকা 2 টাকা তার উপরে বিক্রি করতেছে। হ্যাঁ, ইওনের প্রতি পিস পোনা প্রায় 2.5 টাকার উপরে। মেগার সারা বছর স্ট্যান্ডার্ড রেট রাখে। ইওনটা কি একটু ক্লিয়ারলি বলা হলো? ইওন একটা কোম্পানি। ইওন একটা কোম্পানি যে তাদের এই প্রোডাকশনটা ভালো হচ্ছে, তাদের সার্ভাইভাল রেটটা না, তাদের মার্কেটে হচ্ছে আপনার মার্কেটিং অফিসার রাখা আছে অনেক, তাদের ফিড এজেন্ট আছে, রিটেইলার আছে। হ্যাঁ, তাদের মার্কেটিং আমি তো আগে মার্কেটিং মানে কি ইওন হচ্ছে বাটা কোম্পানির মতো হয়ে গেছে। বাটার জুতো তার দাম করার ইয়ে নেই, যে ওটার দাম ব্র্যান্ড হয়ে গেছে, ওর দাম ওরা 2.5 টাকা করে বিক্রি করতেছে। দেখা গেলো এনারা কমার্শিয়ালি করতেছে, এনাদের তো এখনো পরিচিত আসেনি, এখন ওনারা 1 টাকা 1.5 টাকা করেও বিক্রি করতেছে। ভাই যেহেতু পুরুষ মাছের সাইজটা বড় হয়, এই জন্য কি মনোসাইজ করা হয় নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আরো অনেক কারণ আছে। না, বড় হওয়ার জন্য না শুধু, ওইটা হচ্ছে পুরুষ মাছ যদি আমরা করি তাহলে হচ্ছে যদি সাপোজ আমাদের মহিলা মাছ হয়ে যায়, একটা পুরুষ মাছ দিয়ে কিন্তু অনেকগুলো মহিলা মাছকে মানে পেটে ডিম আসা সম্ভব। হ্যাঁ, তাহলে আমার ওই জায়গায় তো পুকুরের খালি মাছ হয়ে যাবে। তেলাপিয়া চাষের একটা অসুবিধা হচ্ছে এটা নিজেই মানে প্রোডাকশন হয়, মানে অনেক মাছ হয়ে যায়, তেলাপিয়া মাছ শেষ করা যায় না, নিজে নিজে প্রোডাকশন নিয়ন্ত্রণে রাখার জন্য এটা পুরুষ করা হয়। বুঝছি। আর ভাই ওনার শুরুর গল্পটা জানতে চাই। সাগর ভাই, আপনার শুরুর গল্পটা শুরু কিভাবে করছিলেন? আমি শুরু করছি হচ্ছে 2012 সালে। আমি বাগেরহাটে আমার পাশে ব্রাক ছিল, ব্রাক ফিশারিজ ছিল। এখানে আমার ছোটবেলায় যাওয়া আসা ছিল, তাদের কিছু সান্নিধ্য ছিল, অনেক হ্যাসারির মানে যারা ম্যানেজার হয়ে আসছে তাদের খুব কাছাকাছি আদর ভালোবাসা কাছাকাছি থাকতাম। সেখান থেকে মূলত অনুপ্রাণিত হয়ে এই হ্যাসারি করা। প্রাইভেট সেক্টরে বাগেরহাটে আমি দীর্ঘদিন একা ছিলাম। এখন অনেক কয়েকটা হ্যাসারি নতুন করে আসছে, কিন্তু আমি অনেক দিন একা এই জায়গা পথ চলেছি। এবং আমার শুরুর গল্পটা খুব কষ্টের ছিল, অনেক কষ্ট। এখন হয়তো আমার সুখের গল্পটাই বলা যাবে, কিন্তু দুঃখেরটা আসলে বলা যাবে। এখন হচ্ছে আমরা সবাই ইউটিউবার চাষি, আমাদের কোনো ব্যর্থতা নেই, আমাদের শুধু সফলতা। কারণ আমাকে যদি ভিউ বাড়াইতে হয় তাহলে আমাকে সফলতা বলতে হবে, আমার যে ব্যর্থতা ছিল পিছনে এটা বলা যাবে। এটা বললে আপনারাও হয়তো হতাশ হয়ে যাবেন, যেহেতু আপনারা ফার্স্ট ইয়ারে আছেন। হ্যাঁ, হতাশ হওয়া যাবে না, বারবার ট্রাই করা হবে, লেগে থাকে। এখানে আপনি দীর্ঘদিন ধরে প্রায় 12-13 বছর ধরে এখানে এটা করছেন, তাহলে আপনার সব থেকে বেশি চ্যালেঞ্জ আপনি কোন ক্ষেত্রে ফেস করছেন? এই চ্যালেঞ্জগুলো আমাকে সামনের দিকে আগে একটু বাধা করে। প্রথমত চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে আমার মার্কেটিংটা খুব কষ্ট হয়েছে, কিন্তু আমাকে যারা সাপোর্ট করেছে তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে ওয়ার্ল্ড ফিশ সাপোর্ট করেছে, ফিশারিজ বাংলাদেশ মৎস্য গবেষণা যারা সম্পৃক্ত যারা ছিল তারা খুব আমাকে হেল্প করছে এবং কেয়ার করছে। এবং সেখান থেকে আস্তে আস্তে মানুষের ভালোবাসা এবং চাষিদের আস্থা অর্জন, এবং হচ্ছে কোয়ালিটির সাথে আপোষ না করা। আপনি যে প্রোডাক্টটি তৈরি করেন না কেন, আপনার কোয়ালিটির সাথে আপনি আপোষ করলে আপনার মার্কেট আপনি ইয়ে করতে পারবেন, ধরে রাখতে পারবেন। কারণ মানুষ আপনার কাছে 1-2 ঠকে যায়, কিন্তু বারবার ঠকবেন। আর আমাদের এই ব্যবসাটা যেহেতু প্রতি বছর মানুষের দৌড়গোড়ায় যেতে হয়, তা সেই জন্য আমরা কোয়ালিটির সাথে কখনো আপোষ করতে হবে। কখনো কি এমন হচ্ছে যে রোগবালাই অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়ছে, যে কারণে অনেক ডিজিজ তো আছেই। মাঝখানে তেলাপিয়ার একটা ভাইরাস, মানে লেগ ভাইরাস, হ্যাঁ, তেলাপিয়া লেগ ভাইরাস, ওইটার কারণে কিন্তু অনেক জায়গায় যেসব হ্যাচারিগুলো ইয়ে হয়েছে, ইভেন কালচারেও লেগ ভাইরাসের কারণে কিন্তু অনেক মাছ মারা গেছে। স্ট্রেপ্টোকোকাস, হ্যাঁ, স্ট্রেপ্টোকোকাসের কারণেও তেলাপিয়া। তা আসলে দেখেন মানুষের যে করোনা হবে এটা তো বোঝা যায়নি, তার মাছের তো কিছু না কিছু রোগ নতুন করে আসবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমাদেরকে সবসময় নিজের থেকে বুঝতে হবে যে আমার নিজের যেমন হচ্ছে কিছু না কিছু সমস্যা, আর যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তো কিছু নতুন ডিজিজ আসবে, এটার জন্য হতাশ হওয়া যাবে না। বা ডিজিজগুলো হইলে আপনারা কাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেন? এখানে হচ্ছে ফিশারিজ আছে, তারপরে ওয়ার্ল্ড ফিশ আছে, আপনাদের খুলনা ইউনিভার্সিটির মতন যাদের ল্যাব আছে তাদের কাছে যাওয়া। এখানে যে বড় মানে প্যারেন্টস মাছ যেগুলো আছে এগুলো আপনারা তৈরি করেন কিভাবে, নাকি বাইরে থেকে এসে নিয়ে আসেন? আমরা তো প্রথমেই এটা আলোচনা করলাম
যে প্যারেন্টসটা আমরা কিভাবে তৈরি করি। আমরা মালয়েশিয়ার থেকে প্রথম নিয়ে আসছি, হ্যাঁ, এটা হচ্ছে 56টা ফ্যামিলির থেকে নিয়ে আসছি। আমরা এনে 8টা জায়গায় রাখছি, 8টা এরকম পুকুর আছে, 7টা করে ফ্যামিলি। এখান থেকে যে পোনাগুলো উৎপাদন হয় সেই পোনাগুলো আমরা বড় করি ব্রুডের জন্য, এবং সেখান থেকে উঠানোর পরে আমরা 2টা জিনিসে প্রায়োরিটি দিই। একটা হচ্ছে তার গ্রোথ, সেম সাইজ, সেম ওয়েট, এবং হচ্ছে তার কালার, এইগুলোর প্রায়োরিটি দিই। আমরা বলেছি সিলেকশন, মানে গুড বেটার সিলেকশন দ্য গুড প্রোডাক্ট, ঠিক আছে। আমরা হচ্ছে এই কাজগুলো, মানে ওই ওই যে ব্রিড করানো হলো এর মধ্যে থেকে যে মাছটা বেশি বড় হয়েছে একই দিনে সেই সেইগুলো নিয়ে আবার বড় করে সেগুলো লাগিয়ে দেখুন তো। জি জি